সন্ধ্যা বন্ধুরা। যেমন কথা দিয়েছিলাম সেরকমই দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। ফাঁদের দ্বিতীয় পর্ব। আমরা এতক্ষণে দেখেছি ধর্মনগরে একটা আশ্রম আছে, নির্বাণ আশ্রম, যেটাতে সত্যানন্দ, স্বামী এখানে হয়তো বলছে না, সত্যানন্দ এইভাবে বলা হচ্ছে। তো সত্যানন্দ যিনি মঠের প্রধান, তিনি বুঝতে পেরেছেন যে আশপাশের গ্রামাঞ্চলের কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের সঙ্গে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছেন। তো সেই অনুযায়ী কতদূর কোথায় কি জল গড়িয়েছে সেটা জানতে উনি ওনার নিজের খুবই অনুগত সেক্রেটারি সচিবকে ডাকার জন্য মুক্তানন্দকে বললেন। যাকে ডাকছেন তার সেই প্রোটাগনিস্টের নাম হচ্ছে প্রেমানন্দ। তো এই অবধি আমরা শুনেছিলাম। তারপর থেকে মুক্তানন্দ বললেন, আমি ওয়াকি টকিতে যোগাযোগ করে নিচ্ছি, আপনি ততক্ষণ মিস্টার জেন্টেলির সঙ্গে কথা বলে নিন। কয়েক সেকেন্ড পর জুইসেপ্পে জেন্টেলি হাত জোর করে সামনে এসে বললেন, জয় স্যান্টি, জয় শান্তি বলে মুচকি হাসলেন সত্যানন্দ। আশ্রমে কারোর সঙ্গে দেখা হলে জয় শান্তি বলা বাধ্যতামূলক। অনেকবার যাওয়া আসা করেছেন বলে জেন্টেলি তা জানেন। সত্যানন্দ শুনেছেন জেন্টেলি নাকি অল্প স্বল্প বাংলাও শিখেছেন। সেটা পরীক্ষা করার জন্য বাংলায় বললেন, বসুন, কবে এলেন? কাল বিকালে। ভাঙা ভাঙা বাংলায় জেন্টেলি বললেন, ঢাকায় একটা কাজ ছিল, সেটা তাড়াতাড়ি হয়ে যাওয়ায় কলকাতায় এসেছিলাম। সেখান থেকে মন টানল, তাই আশ্রমে চলে এলাম। অনেকদিন ধরে ইতালির নাপোলিতে নির্বাণ আশ্রমের একটা শাখা খুলতে চাইছেন জেন্টেলি। আগেরবারও সেই ইচ্ছেটা জানিয়ে গিয়েছিলেন। সে ব্যাপারে কাজ কতদূর এগিয়েছে তা বলতে লাগলেন জেন্টেলি। আশ্রমের একটা শাখা মিলান শহরে আছে, তার অধ্যক্ষ হলেন বালোটেলি। প্রায়ই তার সঙ্গে কথা হয়। জেন্টেলির সঙ্গে কথা বলতে বলতে সত্যানন্দ স্থির করে নিলেন বালোটেলিকে একবার জিজ্ঞেস করবেন নাপোলিতে আশ্রম করার দরকার আছে কি না। বিশ্বব্যাপী আশ্রমের হেডকোয়ার্টার এই ধর্মনগরে। এখানকার পরিচালন সমিতি যা সিদ্ধান্ত নেবে সবাইকে তা মানতে হবে। নাপোলি শহর সম্পর্কে আন্দাজ নেওয়ার জন্যই জেন্টেলিকে নানা কথা জিজ্ঞেস করতে লাগলেন সত্যানন্দ। জেন্টেলির সঙ্গে কথা বলার সময়ই মুক্তানন্দ বাইরে বেরিয়ে গিয়েছিলেন। সত্যানন্দ হঠাৎ দেখলেন তিনি উত্তেজিত হয়ে সিঁড়ি দিয়ে উঠে আসছেন। বারান্দায় পা দিয়ে মুক্তানন্দ হাঁফাতে হাঁফাতে বললেন, আচার্য, আশ্রমের ভেতর ভয়ানক একটা ঘটনা ঘটে গিয়েছে। কি হয়েছে মুক্তানন্দ? প্রেমানন্দজি খুন হয়েছেন। ওয়াকি টকিতে ওকে ধরতে পারছিলাম না, তাই ওর কটেজে গিয়েছিলাম। গিয়ে দেখি চৌকির নিচে উনি উপর হয়ে পড়ে রয়েছেন, মেঝেটা রক্তে মাখামাখি। শুনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন আচার্য সত্যানন্দ। বললেন, সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দাও, এখনই আমাকে সিকিউরিটি বিল্ডিংয়ে যেতে হবে। দূর থেকে ধর্মনগরের ফটকটা দেখতে পেল নীল। বেলা প্রায় 12টা বাজে। মাথার উপর গনগনে রোদ, চাঁদি ফেটে যাওয়ার উপক্রম। খটঙ্গা থেকে রওনা হওয়ার সময় নীল ভাবতেও পারেনি ওকে এত দূর হাঁটতে হবে। রুক্ষ পাথুরে রাস্তা, ধুলো উড়ছে বাতাসে, পায়ের তলা জ্বালা জ্বালা করছে। মারাত্মক তেষ্টাও পেয়েছে, মুখের ভিতরটা শুকিয়ে গিয়েছে। এখন মনে হচ্ছে বাস থেকে কাঠসোলে নেমে ওর উচিত ছিল এক বোতল জল কিনে নেওয়া। আসার পথে আশেপাশে কোনো ঘরবাড়িও দেখতে পায়নি যে কারো কাছ থেকে জল চেয়ে খাবে। আসার পথে আশেপাশে কোনো ঘরবাড়িও দেখতে পায়নি যে কারোর কাছ থেকে জল চেয়ে খাবে। বীরপ্রতাপবাবু বলেছিলেন ধর্মনগরে ঢোকার মুখে দেখবে একটা কালভার্ট আছে, তার নিচ দিয়ে ছোট নদী বয়ে যাচ্ছে, সামনেই অনেকটা ওপেন স্পেস। কালভার্টে পৌঁছানোর অনেক আগে একটা বাউন্ডারি ওয়াল দেখতে পাবে, মাঝে বিরাট গেট। বেল বাজালেই ওরা গেট খুলে জানতে চাইবেন কার সঙ্গে তুমি দেখা করতে চাও। তখন তুমি আচার্য সত্যানন্দের নাম করবে। কে পাঠিয়েছে জানতে চাইলে আমার নাম বলো, ওরা আর কোনো প্রশ্ন করবেন না। ধর্মনগরের ভিতরে ঢুকে কাউকে জিজ্ঞেস করে নিও আচার্য সত্যানন্দকে কোথায় পাওয়া যাবে।
ভিজিটার্স রুমটা কোন দিকে? আচার্যর দেখা পেলে ওকে ওকে আমার চিঠিটা দিও, ব্যাস মনে হয় তোমার কাজটা হয়ে যাবে। এদিক ওদিক তাকিয়ে ডান দিকে সত্যি একটা কালভার্ট দেখতে পেল নীল। তার সোজাসুজি একটা বিশাল লোহার গেট, সাদা রং করা। কিন্তু ছোট নদীটা কোথায়? সেটা তো কোথাও দেখা যাচ্ছে না। নদীটা আবিষ্কার করার জন্য খানিকটা হেঁটে ও কালভার্টের উপর গিয়ে দাঁড়ালো। রেলিংয়ে ঝুঁকে নিচের দিকে তাকাতেই ছোট বড় পাথরখণ্ডের মাঝখান দিয়ে সত্যি সত্যি এক চিলতে জলধারা বয়ে যেতে দেখল নীল। ওহ, এটাই তাহলে সেই নদী। কি যেন একটা নামও আছে, বীরপ্রতাপবাবু বলেছিলেন বটে, কিন্তু অনেক চেষ্টা করেও নীল নামটা মনে করতে পারল না। বর্ষাকালে নাকি এই নদীর জল কালভার্টের উপরে উপচে পড়ে, কোনো কোনো সময় ধর্মনগর ভাসিয়ে নিয়ে যায়। যাক, পৌঁছানো তো গিয়েছে। কালভার্টের উপর দাঁড়িয়ে বুক পকেটে হাত দিয়ে বীরপ্রতাপবাবুর চিঠিটা নীল একবার স্পর্শ করে নিল। উনি বারবার বলে দিয়েছেন কিভাবে কথা বলতে হবে আচার্য সত্যানন্দের সঙ্গে। তুমি যে রাজপরিবারের ছেলে সেটা গুণাক্ষরেও কোথাও বলবে না। বলবে বাড়িতে তোমার কোনো পিছুটান নেই, চাকরিটা তোমার খুবই দরকার। মাইনে টাইনের কথা যদি কিছু জিজ্ঞেস করেন তাহলে বার্গেন করতে যেও না। ওদের স্কুলটা তো অন্য স্কুলের মতো নয়, একেবারে প্রাইভেট স্কুল। আগে ওখানে ঢুকে পড়ো, তোমার এখন বয়স কম। ওখানে টিচারই করতে করতে না হয় পরে কখনো এসএসসি পরীক্ষায় বসে যেও, তখন তোমার এই এক্সপিরিয়েন্স সরকারি স্কুলে চাকরি পাওয়ার কাজে লাগবে। কথাগুলো মনে থাকবে তো? তখন ঘাড় নেড়েছিল নীল। মনটাকে সেইভাবে তৈরি করে এসেছে। চাকলতোর রাজপরিবারের ছেলেও। কাশীপুর ও জয়পুরের রাজবাড়ির সঙ্গে ওদের আত্মীয়তার সম্পর্ক। পরিবারের জ্যেষ্ঠ সন্তান বলে নীল এখন রাজার সম্মান পায় ছাতা পরবের দিন। ভাদ্র সংক্রান্তিতে ওই একদিনই ওকে রাজা সাজতে হয়, রাজার পোশাক পরতে হয়, রাজার মুকুটও। বছরের বাকি দিনগুলোতে ওর নিজেরও মনে থাকে না ও রাজপরিবারের সন্তান। কাশীপুরে তবুও রাজপ্রাসাদটা আছে। চাকলতোরে রাজঘরানার সেই রকম কিছু অবশিষ্ট নেই, তবে দোতলা একটা বিশাল বাড়ি আর কিছু ক্ষেতি জমি ওদের আছে। নীল অবশ্য ছোটবেলা কাটিয়েছে পুরুলিয়া শহরে। রামকৃষ্ণ মিশন স্কুল থেকে ভালো রেজাল্টও করেছিল। তারপর JN কলেজ থেকে কেমিস্ট্রিতে বিএসসি আর বর্ধমান ইউনিভার্সিটি থেকে MSc করার পর বেশ কিছুদিন ধরেও টিউশন করছে। চাকলতোরের সঙ্গে সম্পর্ক ওর খুব কম। ইদানিং ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে পড়াতে ওর ভালো লাগছিল না। কলেজের সব বন্ধু কেউ কেউ সরকারি চাকরি পেয়ে গিয়েছে, কেউ বা নেমে পড়েছে আখের ব্যবসায়, কারো কারো বিয়ে থাও হয়ে গিয়েছে। একটা চাকরির খুব দরকার বোধ করছিল নীল, কিন্তু কপালটা এমন খারাপ, বহু জায়গায় অ্যাপ্লিকেশন পাঠানো সত্ত্বেও মনোমতো চাকরি পায়নি। রাজা তকমাটার জন্য অনেক জায়গায় গিঁট বেঁধে যাচ্ছিল। ওর বাবা আর মা মারা গিয়েছেন বহুদিন আগে। কাকা কাকিমাদের সঙ্গেই ও থাকে পুরুলিয়া শহরে মুন্সেফডাঙ্গার বাড়িতে, কিন্তু কাকার সঙ্গে ওর সম্পর্ক ভালো নয়। কাকিমার গঞ্জনায় নীল একটা সময় ঠিকই করে নিয়েছিল পুরুলিয়ার বাড়ি ছাড়তে হবে। কোনো রকমে দিন কেটে যাওয়ার মতো একটা চাকরি পেলেই ও সেখানে ঢুকে পড়বে। MSc পাশ বলে কোনো রকম বাছবিচার করবে না। ঠিক তখনই আলাপ বীরপ্রতাপ বাবুর সঙ্গে। আকাশ হোটেলের পাশ দিয়ে নীল একদিন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। হঠাৎ ছোটোখাটো ভিড় দেখে ও দাঁড়িয়ে যায়। একটা বোলেরো গাড়ির সঙ্গে সাইকেল রিকশার সামান্য ধাক্কা লেগেছে। গাড়ি থেকে নেমে এসেছেন মাঝবয়সী এক ভদ্রলোক। তাকে ঘিরে ধরে তরপাচ্ছে কয়েকজন রিকশাওয়ালা। ক্ষতিপূরণ হিসেবে 500 টাকা চাইছে। 2-1 মিনিটের মধ্যেই নীল বুঝে গিয়েছিল দোষ বোলেরো ড্রাইভারের নয়। সেদিন কি যেন ভর করেছিল ওর উপর। রিকশাওয়ালাদের ধমক দিয়ে ভদ্রলোককেও গাড়িতে তুলে দিয়েছিল। ধন্যবাদ জানিয়ে ভদ্রলোক তখন জিজ্ঞেস করেন, এখানে সেবা কেন্দ্রটার ঠিক কোন দিকে ভাই জানো? সেবা কেন্দ্র আসলে একটা নার্সিং হোম। নতুন হয়েছে বলে অনেকেই নামটা জানে না, তবে ডক্টর অর্ণব ব্যানার্জির নার্সিং হোম বললে সবাই চেনে। ডক্টর ব্যানার্জিকে ভালো মতো চেনে নীল। ওর মেয়েকে একটা সময় পড়িয়েছে।
তাই স্টেট হাইওয়ের রাস্তাটাও দেখিয়ে বলেছিল, সোজা চলে যান, সার্কিট হাউসের কাছে ঝিলের পাশেই ওই নার্সিংহোম, চিনতে অসুবিধে হবে না। এরপরই ভদ্রলোক অনুরোধ করে বসেন, যদি কিছু মনে না করো ভাই, আমার সঙ্গে যাবে প্লিজ। নীলের হাতে তখন কোনো কাজ ছিল না, তাই ভদ্রলোককে পৌঁছে দিয়েছিল সেবা কেন্দ্রে। আকাশ হোটেল থেকে গাড়িতে সেবা কেন্দ্র 10 মিনিটেরও পথ নয়। গাড়িতে যেতে যেতে ওই অল্প সময়ের মধ্যেই নিজের পরিচয় দিয়েছিলেন বীরপ্রতাপবাবু। থাকেন কলকাতায়, সামান্য ঠিকাদারির কাজ করেন, সাহেব বাঁধের পলি তোলার কাজটা পাওয়ার জন্য ডিএমের সঙ্গে মিটিং করতে এসেছেন। তার আগে একবার ডক্টর ব্যানার্জির সঙ্গে দেখা করতে চান। বীরপ্রতাপবাবুর ধারণা, ডক্টর ব্যানার্জি একটু সুপারিশ করে দিলে কাজটা পাওয়া সহজ হবে। কথাগুলো শুনে মনে মনে হেসেছিল নীল। কলকাতার ছেলেদের মতো ও চালাক চতুর নয়, ক্ষমা করবেন, তবে এটুকু জানতো, সামান্য ঠিকাদারির কাজ করে কেউ বোলেরো গাড়ি চড়তে পারেন না। খবরের কাগজে নীল পড়েছে, সাহেব বাঁধের ঝিল সুন্দর করে তোলার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট নাকি 3 কোটি টাকা অনুদান দিয়েছে। সেই কাজ যিনি নিতে এসেছেন তিনি সামান্য ঠিকাদারি করেন বলে মনে হয় না। বীরপ্রতাপবাবুর কথাবার্তা এবং আচার ব্যবহারে এমন কিছুও দেখেছিল যা খুব আকৃষ্ট করেছিল নীলকে। পরেও বেশ কয়েকবার ওর সঙ্গে দেখা হয়েছে বীরপ্রতাপবাবুর। পুরুলিয়া এলেই উনি নীলকে ডেকে নানা ধরনের গল্প করতেন। স্থানীয় মানুষদের সম্পর্কে জানতে চাইতেন। আড্ডায় ছৌ নাচ নিয়ে যেমন কথাবার্তা হতো, তেমনি আদিবাসীদের উন্নয়ন প্রকল্প নিয়েও। ভদ্রলোকের কথাবার্তা শুনে নীলের মনে হয়েছিল, বাইরে আস্ফালন করেন না বটে, কিন্তু ওর ক্ষমতা, ওর অসীম ক্ষমতা। বীরপ্রতাপবাবু 2-3 দিন আগে পুরুলিয়ায় এসেছিলেন। কথায় কথায় তখনই উনি জানতে চান, তুমি কি করো নীল? টিউশনি। শুনে উনি খানিকক্ষণ চুপ করে কি যেন ভেবেছিলেন, তারপরই বলেন, ধর্মনগরের স্কুলে টিচারের একটা ভ্যাকেন্সি আছে, তুমি কি সেখানে যাবে? শুনে সঙ্গে সঙ্গে নীল রাজি হয়ে গিয়েছিল। উৎসাহের আতিশয্যে পরে বন্ধুবান্ধবদের 2-1জনকে বলেও ছিল ধর্মনগরের কথা। শুনে কেউ ওকে উৎসাহ দেয়নি। ধর্মনগর হলো পাণ্ডব বর্জিত জায়গা। সব থেকে বেশি বাধা দিয়েছিল উত্তরা, ও সব থেকে কাছের বন্ধু। শুনে উত্তরা বলেছিল, তোর কি মাথা খারাপ হয়েছে নীল? ধর্মনগর একটা খতরনাক জায়গা। ওখানে যে এনজিও স্কুল চালায় তাদের নিয়ে খবরের কাগজে অনেক লেখালেখি হয়েছে। বাবা বলছিল, ধর্মনগরে কি হয়, কারা ওই অর্গানাইজেশন চালায় তা নিয়ে রহস্য আছে। পুলিশও ওখানে ঢুকতে পারে না। বাইরে থেকে মনে হয় ওটা একটা রিলিজিয়াস অর্গানাইজেশন, আসলে কিন্তু তা নয়। তাছাড়া লোকাল ইনহ্যাবিট্যান্টদের সঙ্গে ওদের সম্পর্কও খুব খারাপ। রোজ মারপিট, খুন, জখম। না, ওখানে তুই যাবি না। উত্তরার সঙ্গে নীলের সম্পর্ক কলেজের দিনগুলো থেকে। উত্তরার ভাইকেও পড়াতো। ওর কথা শুনে নীল একটু দমে গিয়েছিল, কিন্তু পরে ওকে চাঙ্গা করে তোলেন বীরপ্রতাপবাবু। অর্গানাইজেশন নিয়ে মাথা ঘামিও না, ওখানে অনেক জ্ঞানীগুণী মানুষ থাকেন। কপাল ভালো থাকলে তাদের নজরেও তুমি পড়ে যেতে পারো। জীবনটাই তখন অন্য খাতে বইবে। আমি বলি কি, আগে ওখানে যাও, যদি ভালো না লাগে তাহলে চাকরি ছেড়ে না হয় চলে এসো। বীরপ্রতাপবাবুর পরামর্শটাই মেনে নিয়েছে নীল। কাউকে কিছু না বলে ও ভোরের বাস ধরে কাটসোলে পৌঁছেছে। তারপর ওখান থেকে ভ্যান রিক্সা ধরে খটঙ্গা মোড়, তারপর পাহাড়ি রাস্তা শুরু। ভ্যান রিক্সা আর যায় না। রিক্সা থেকে নেমেই নীল টের পেয়েছে উত্তরার বাবা যা বলেছিলেন তা সত্যি। কাঁধে ব্যাগ নিয়ে ওকে বেলামু পাহাড়ের দিকে এগোতে দেখে রিক্সাওয়ালা জানতে চেয়েছিল কোথাকে যাবেন। গন্তব্যের কথা বলতেই রুক্ষ চোখে তাকিয়েছিল দেহাতি লোকটা। তারপর বিড়বিড় করে বলেছিল, আগে জানলে লিয়ে আসতাম লাই। কথাটা বলেই সে প্যাডেলে চাপ দিয়েছিল। ধর্মনগরের ফটকের সামনে দাঁড়িয়ে রিক্সাওয়ালার ক্রুদ্ধ মুখটা একবার নীলের চোখের সামনে ভেসে উঠল। এই মুহূর্তে ওর একটু অস্বস্তি হচ্ছে।
সম্পূর্ণ একটা অজানা জগতেও পা দিতে যাচ্ছে। উত্তরা বলেছিল ধর্মনগরে যে যায় সে আর ফিরে আসে না, ওরা নাকি তাকে আসতে দেয় না। শুনে নীলের বিশ্বাস হয়নি। তা কি করে সম্ভব? এখনকার যুগে কি কেউ কাউকে জোর করে আটকে রাখতে পারে? সেটা কি একবিংশ শতাব্দীতে সম্ভব? ধর্মনগরের ফটক খানিকটা খোলা, সেদিকে পা বাড়ানোর আগে হঠাৎ নীলের মনে হলো চোখ মুখে একবার জল দিয়ে নেওয়া দরকার। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে এবড়ো খেবড়ো জমির ঢাল দিয়ে ও নিচের দিকে নামতে শুরু করলো। আশ্চর্য, চোখ মুখে জল ছিটানোর পরই ওর মন থেকে অস্বস্তিটা দূর হয়ে গেল। আহ, কি ঠান্ডা জল! বেলামো পাহাড়ের কোনো ঝর্ণা থেকে হয়তো নেমে আসছে এই জলধারা। সূর্যের আলোয় জল চিকচিক করছে। নীল পা থেকে স্যান্ডেল খুলে ফেললো, ছোট কিট ব্যাগটা পাশে রেখে তারপর শীতল জলে পা ডুবিয়ে দিল। সঙ্গে সঙ্গে সারাটা শরীর জুড়িয়ে গেল, আরামে ওর চোখ বুজে এলো। এইভাবে জলে পা ডুবিয়ে বহুদিন ও আর উত্তরা পুরুলিয়ার সাহেব বাঁধের ঝিলের ধারে বসে থেকেছে। সাহেব বাঁধের ঝিল পুরুলিয়া শহরের সব থেকে সুন্দর জায়গা, বিশেষ করে সন্ধ্যের দিকে অল্প বয়সী ছেলে মেয়েদের জন্য। ঝিলের মাঝে একটা দ্বীপের মতো আছে, সেখানে প্রচুর গাছগাছালি। শীতের সময় ঝিল ভরে যায় পরিযায়ী পাখিতে। তাদের কলকলানিতে পুরো ঝিল প্রাণবন্ত হয়ে ওঠে। যত্নের অভাবে ইদানিং অবশ্য ঝিলের একটা দিক এখন কচুরিপানায় ভর্তি। আবর্জনা ফেলার জন্য অনেক জায়গায় পলিও পড়ে গিয়েছে। ঝিলের চারদিকে যে যেমন ভাবে পেরেছে জায়গা দখল করে নিয়েছে। নীল আর উত্তরার একটা প্রিয় জায়গা ছিল। একদিন হঠাৎ সেখানে গিয়ে ওরা দেখে সায়েন্স পার্ক করার জন্য বাঁশের বেড়া দিয়ে জায়গাটা ঘিরে রাখা হয়েছে। পাশে এক ফালি জায়গাটাও দখল করেছে মারোয়ারি সমিতি। জলে পা ডুবিয়ে কতক্ষণ চোখ বুজেছিল আন্দাজ নেই। চোখ খুলতেই নীল চমকে উঠল। দেখলো 3-4টে লোক ওকে ঘিরে ক্রুদ্ধ মুখে দাঁড়িয়ে রয়েছে। মাথায় সাদা পাগড়ি, পরনে সাদা হাফ হাতা পাঞ্জাবি, লুঙ্গির মতো করে পরা ধুতি। প্রত্যেকের হাতেই ধারালো অস্ত্র ও লাঠি। অস্ত্রের দিকে তাকিয়ে নীল মারাত্মক ভয় পেয়ে গেল। নিঃশব্দে কখন লোকগুলো এসে দাঁড়িয়েছে ও টেরও পায়নি। সাদা পোশাক পরা লোকগুলো কি ধর্মনগরের আশ্রমের? সেটা জিজ্ঞেস করতে যাওয়ার আগেই একটা লোক ওর কিট ব্যাগটা তুলে নিল। তারপর চেন খুলে ভিতরে জিনিসপত্র লণ্ড ভণ্ড করে ব্যাগটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বাংলা হিন্দি দেহাতি মিলিয়ে জিজ্ঞেস করলো, তুকে তো আগে ইদিকে কভি দেখিলাই? নীল কোনো রকমে বলল, আমি আচার্য সত্যানন্দের সঙ্গে দেখা করার জন্য এসেছি। শুনে অন্য একটা লোক বলল, মিছা কথা, আচার্য সত্যানন্দের সঙ্গে দেখা করবে তো তুই জলে কি করছিস বটে? সঙ্গী আর একটা লোক কাছে এসে ওর জামার কলার মুচড়ে ধরল। তারপর দ্রুত ওর জামার পকেটে হাত ঢুকিয়ে মোবাইল ফোনটা বের করে সেটটা পাথরের উপর আছড়ে ফেলে বলল, নিশ্চয় রামচরণ মাহাতোর লোক হবেক, জলে বিষ মিশাইতে পাঠাইছেন, উকে ভিতরে নিয়ে চলো হে লোচন, পুঁতে দেওয়া যাক। কথাগুলো এমনভাবে বলল লোকটা যে শুনে ভয়ে নীলের প্রাণ উড়ে গেল। তো আজকের মতো এখানেই রাখছি। আবার কাল দেখা হবে। আশা করব আপনাদেরকে সবাইকে সাথে পাবো। এবং আমি অবশ্যই আপনাদের একটা বিনীত অনুরোধ করব, আমার ইউটিউবের চ্যানেলটিকে আপনারা যদি সাবস্ক্রাইব করেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন। আর অবশ্যই আমি চাইবো যে আপনারা আমার এই গল্পটিকে শেয়ার করবেন। আমি আরেকটি প্ল্যাটফর্মেও এই গল্পটি পাবলিশ করছি এবং সেখানে আমি ডেলি হান্টের একটা প্ল্যাটফর্মে আমি পাবলিশ করছি এবং সেখানে আমি সত্যি প্রচুর উৎসাহ পেয়েছি এবং সেই উৎসাহটাকে নিয়েই আমি এগিয়ে চলছি। আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ এবং আমি সত্যি আশা করব যে যদি আপনারা আমার ইউটিউবের চ্যানেলটিকেও আপনারা যদি উৎসাহ দেন সাবস্ক্রাইব করে, তাহলে আমার জন্য এগিয়ে যেতে আমার খুব
সাহায্য হবে। তো আবার কালকে আসবো এর পরের অংশ নিয়ে। তাহলে আজ চলি, টাটা।